বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হুসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে এসেছি বাংলা উচ্চারণের নিয়ম 2 পড়ানোর জন্য। এখানে উচ্চারণের নিয়ম 2 বলতে পুরা বাংলা উচ্চারণের ক্লাসটাকে বা অধ্যায়টাকে 2টা অংশে ভাগ করা হয়েছিল। প্রথম অংশটা গতদিন পড়ানো হয়েছে, আজকে শেষ অংশটা পড়ানো হবে। সেই জন্য বাংলা উচ্চারণ নিয়ম 2, অর্থাৎ 2টা ক্লাসে এটা শেষ করে দিব। তো আমরা আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব একটু ধীরে ধীরে এগিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে রফলা। আমরা গতদিন ম ফলা পড়েছি, ব ফলা পড়েছি। অনেকে প্রশ্ন করছিল যে স্যার রফলা সম্পর্কে একটু বলেন। রফলা সম্পর্কে আজকে বলবো। গতদিনই বলে দিয়েছিলাম যে চিন্তার কিছুই নেই, ধীরে ধীরে আমরা সমস্ত নিয়মগুলোই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিছু নিয়ম দিয়েছি। প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা থাকে। তার মানে আমরা দেখব যদি কোনো শব্দের বানানে প্রথমে রফলা থাকে তাহলে এই রফলার কোনো উচ্চারণ হবে না, কিন্তু রফলা থাকবে। যেমন প্রশ্ন, প্র, এখানে রফলা থাকবে কিন্তু রয়ের আলাদা কোনো উচ্চারণ হবে না। প্রশংসা, শ্রম, তাহলে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না। দ্বিতীয় উচ্চারণ, দ্বিতীয় মানে কয়বার? 2 বার। প্র, এরকম বলা যাবে না, প্র। তাহলে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না। দ্বিতীয় মানে কয়বার? দ্বিতীয় মানে 2 বার। 2 বার উচ্চারণ হবে না, কিন্তু রফলা থাকবে। প্রশ্ন, প্রশংসা এবং শ্রম, এগুলো কোথাও রফলার দ্বিতীয় উচ্চারণ হয় না। তাহলে আমরা 1 নম্বরে কি শিখলাম? 1 নম্বরে শিখলাম হচ্ছে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না। দ্বিতীয় মানে কয়বার? দ্বিতীয় মানে হচ্ছে 2 বার। তাহলে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হবে না। এরপরের নিয়মটা আমরা কি শিখবো? এরপরে শিখবো যে সংযুক্ত বর্ণে রফলা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হয় না। তার আগে শিখেছি যে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না। এখন শিখছি সংযুক্ত বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা এক্ষেত্রেও থাকবে। যেমন আমন্ত্রণ, আমন্ত্রণ, এইরকম ডাবল রফলা উচ্চারণ করা যাবে না। আমন্ত্রণ, এই যে নিয়ন্ত্রণ, কেন্দ্র, এসব ক্ষেত্রে আমরা কোথাও রফলা দ্বিতীয় উচ্চারণ করব না। কারণ কি? কারণ যুক্ত ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে, সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে তাহলে দ্বিতীয় উচ্চারণ হয় না। এইটুক সময় যেটুক ক্লাস নেওয়া হয়েছে রফলার উপরে আমরা 2টা নিয়ম শিখেছি। 1 নাম্বার নিয়ম শিখেছি এই যে প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা থাকে। 2 নাম্বার নিয়ম শিখেছি সংযুক্ত বর্ণের সাথে যদি রফলা থাকে তাহলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা থাকে। 3 নাম্বার নিয়ম কি? শব্দের মাঝে ও শেষে রফলা যুক্ত বর্ণে দ্বিত্ব হয়। মাঝে এবং শেষে যদি রফলা থাকে তাহলে যার সাথে রফলা থাকবে ওই বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন বিদ্রোহ, এই যে দয়ের সাথে একটা রফলা রয়েছে সেই জন্য দ বর্ণটা 2 বার উচ্চারণ করা হয়েছে। বিদ্রোহ, দ দ্বিত্ব উচ্চারণ হয়েছে। বজ্র, ধরিত্রী, এই যে তয়ের সাথে 2 বার উচ্চারিত হয়েছে। অর্থাৎ বিদ্রোহ এই শব্দের মাঝের বর্ণের সাথে রফলা রয়েছে এবং সে বর্ণটা হচ্ছে দ, সেই জন্য দ বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়েছে। বজ্র, বর্গীয় যার সাথে রফলা রয়েছে সেই জন্য বর্গীয় যা দ্বিত্ব উচ্চারণ হয়েছে। তর সাথে রফলা রয়েছে সেজন্য তয়ের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 3টা নিয়ম শিখেছি। তাহলে 3টা নিয়ম আমরা আবার একটু রিভাইজ করি, আবার একটু দেখি, যাতে আমাদের মানে মন থেকে এটা চলে না যায়, যেন স্মৃতির পাতা এটা গেঁথে যায়। প্রথম বর্ণে রফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা থাকে। সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি রফলা যুক্ত হয় তাহলে দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু রফলা থাকে। এবং বলা হচ্ছে শব্দের মাঝে ও শেষে রফলা থাকলে এখানে দ্বিতীয় উচ্চারণ হবে এবং রফলা থাকবে। রেফ থাকলে রয়ের নিচে একটা হস হয় এবং কোনো দ্বিতীয় উচ্চারণ হবে না। আবার বলছি যে যদি কোনো বর্ণের বানানে, শব্দের বানানে রফলা, এই যে রেফ যুক্ত হয়, রেফ যেহেতু রয়ের সাথে সম্পর্কিত সেই জন্য এখানে দেওয়া হয়েছে এবং 3 স্টার দিয়ে একটু আলাদা করে দেওয়া হয়েছে। রেফ থাকলে রয়ের নিচে একটা হস চিহ্ন, হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহার করতে হবে, কিন্তু কোনো দ্বিতীয় উচ্চারণ হবে না। যেমন নির্জন, নির্জন,
এই যে এরকম বলা যাবে না, নিরিব্বান বলা যাবে না, দ্বিত্ব উচ্চারণ করা যাবে না, নিরিজ্ঝর বলা যাবে না। তাহলে কি বলতে হবে? নির্জন, নির্বাণ, নির্ঝর। তাহলে এই রয়ের নিচে একটা হর্ষ চিহ্ন ব্যবহার করতে হচ্ছে কি জন্য? রেফের কারণে। তাহলে রেফের আমরা একটা নিয়ম জেনে ফেলেছি যে যদি কোনো শব্দের বানানে রেফ থাকে তাহলে রেফের পরিবর্তে আমরা র ব্যবহার করব এবং রয়ের নিচে ছোট্ট করে যে হর্ষ চিহ্ন রয়েছে বা হলন্ত চিহ্ন রয়েছে এটা দিতে হবে এবং কোনো দ্বিত্ব উচ্চারণ হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমরা র ফলা এবং রেফ এই নিয়মগুলো একটু জেনে রাখি তাহলে উচ্চারণের নিয়মগুলো আমরা সহজেই পরীক্ষায় লিখতে পারবো এবং আমরা যখন বই পড়বো শুদ্ধ উচ্চারণে পড়তে পারবো বলে আশা করি। তাহলে র ফলার পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ ফলা। তো জ ফলা তো আমরা আলোচনা করব, র ফলাটা তোমরা পারো কিনা তোমরা একটু ভালো করে একটু দেখবা যে একেবারে সহজ সহজ নিয়ম বলা হয়েছে, 4টা নিয়ম বলা হয়েছে, তার ভিতর নাম্বার দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা নাম্বারিং দেওয়া হয়েছে আর রেফের নিয়মটা 3 স্টার দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। তো জ ফলাটা পড়ার আগে আমরা যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম আবার একটু রিমাইন্ড করার চেষ্টা করি। র ফলার 1 নাম্বার নিয়মে বলা হয়েছে যদি কোনো শব্দের প্রথমে রফলা থাকে তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে না, কিন্তু রফলা থাকবে। মনে আছে তো? বলেছি না? বলেছি। এরপরে বলেছি সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি রফলা যুক্ত হয় তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে না, কিন্তু রফলা থাকবে। শব্দের মাঝে বা শেষের বর্ণের সাথে সংযুক্ত হলে হবে না, একদম ফ্রি ব্যঞ্জন বর্ণ, মুক্ত ব্যঞ্জন বর্ণ, কোন মুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে মাঝে এবং শেষে যদি রফলা থাকে তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে এবং রফলা থাকবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, রফলা কখনই গায়েব হয়ে যাবে না, উদাও হয়ে যাবে না, লুপ্ত হয়ে যাবে না, রফলা প্রত্যেকবারই থাকবে, কিন্তু কোথাও কোথাও দ্বিত্ব উচ্চারণ হবে, কোথাও দ্বিত্ব উচ্চারণ হবে না। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যদি কোনো শব্দের বানানে রেফ ব্যবহৃত হয় তাহলে রেফের পরিবর্তে আমরা একটা র ব্যবহার করবো এবং রয়ের নিচে একটা হর্ষ চিহ্ন দিব এবং কোনো অবস্থাতেই আমরা দ্বিত্ব উচ্চারণ করব না। এটা ছিল হচ্ছে মূলত র ফলার নিয়ম। যদি র ফলার নিয়ম হয়ে যায় তাহলে গুটি গুটি পাই আমরা এগিয়ে যাই জ ফলার নিয়মগুলো একটু জানার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে জ ফলার নিয়ম। তাহলে জ ফলার নিয়মগুলো একটু দেখি। শব্দের মধ্যে বা শেষে অল্প প্রাণ বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়। তাহলে এখন একটু আমাদের ব্যাকরণটা ভালো করে জানতে হবে। অল্প প্রাণ, মহাপ্রাণ বর্ণ, যেহেতু অল্প প্রাণের কথা বলা হয়েছে, আমাদের বর্ণমালায় যে ব্যঞ্জন মানে যে বর্ণগুলো রয়েছে তার ভিতরে আমরা দেখতে পাই যে ক, খ, গ, ঘ, উ প্রত্যেকটা লাইনে 5টা 5টা করে বর্ণ রয়েছে এবং ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ রয়েছে। এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণকে আবার বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করা হয়েছে। তবে আমি একটু সহজ করে বলি, প্রত্যেকটা লাইনের শুরুতে প্রথম যে বর্ণ রয়েছে ক, চ, ট, ত, প, এই যে প্রথম যে লাইন, এই বর্ণগুলোকে বলা হয় অল্প প্রাণ। কারণ কি? এই বর্ণগুলো উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস কম বের হয়, মুখ বিবর দিয়ে কম বের হয়। তাহলে যে বর্ণটা উচ্চারণ করার সময় বাতাস কম বের হবে তাদেরকে বলা হয় অল্প প্রাণ। কিন্তু কর তুলনায় খ, চ তুলনায় ছ, এই বর্ণগুলো বলতে গেলে প, ফ, ফ বর্ণটা বলতে গেলে বেশি বাতাস বের হয়। তাহলে মুখ বিবর দিয়ে যদি বেশি বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ, আর যদি অল্প বাতাস বের হয় তাহলে তাকে বলা হয় অল্প প্রাণ। অর্থাৎ প্রথমগুলো হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ, তৃতীয়টা হচ্ছে অল্প প্রাণ, চতুর্থটা হচ্ছে মহাপ্রাণ এবং সর্বশেষ লাইন হচ্ছে নাসিক্য। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অল্প প্রাণ বর্ণ কোনগুলো। অল্প প্রাণ বর্ণ হচ্ছে প্রত্যেকটা বর্গের 1 নাম্বার এবং 3 নাম্বার বর্ণটা হচ্ছে অল্প প্রাণ। এখানে পদ্য ব্যবহার করা হয়েছে শব্দের মধ্যে বা শেষে অল্প প্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত হলে। আমরা একটু দেখি জফলাটা কার সাথে যুক্ত হয়েছে। দয়ের সাথে যুক্ত হয়েছে। ত, থ, দ, ধ, দ, ধ, দ অল্প প্রাণ, ধ মহাপ্রাণ। তাহলে দ যেহেতু অল্প প্রাণ অর্থাৎ ওই লাইনের 3 নম্বর বর্ণ, তাহলে এই অল্প প্রাণ বর্ণের সাথে যদি জফলা যুক্ত হয় তাহলে বর্ণটি দ্বিত্ব হবে, সেই জন্য পদ্য। তারপরে সত্য বর্ণে ত এর সাথে যুক্ত হয়েছে ত, থ, দ, ধ,
এই যে ত থ ত থ দ ধ দন্ত ন ত তর সাথে, তাহলে ত বর্ণটা কি? ত বর্ণটা হচ্ছে 1 নাম্বার বর্ণ, অর্থাৎ এটা হচ্ছে অল্প প্রাণ। আমরা যদি আবার আমাদের হাতের তালুটা মুখের সামনে নিয়ে একটু উচ্চারণ করি ত থ, তাহলে আমরা দেখবো ত বর্ণ উচ্চারণ করার সময় কম বাতাস বের হয়, সেই জন্য এটা হচ্ছে অল্প প্রাণ। আর থ উচ্চারণ করার সময় বেশি বাতাস বের হয়, সেই জন্য মহাপ্রাণ। তাহলে এই অল্প প্রাণ বর্ণের সাথে যদি জ ফলা যুক্ত হয় তাহলে ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে, সেই জন্য এর উত্তর হচ্ছে সত্য। সত্য ত 2 বার হয়েছে। ঐক্য, এই যে ক বর্ণের সাথে জ ফলা যুক্ত হয়েছে, ক হচ্ছে প্রথম লাইনের প্রথম বর্ণ। আবার যদি আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে ক খ, ক বর্ণ দিয়ে অল্প বাতাস বের হয় তাই একে বলা হয় অল্প প্রাণ, আর খ বর্ণ উচ্চারণ করার সময় বেশি বাতাস বের হয় তাই একে বলা হয় মহাপ্রাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক বর্ণটি হচ্ছে অল্প প্রাণ, আর এই অল্প প্রাণ হওয়ার কারণে এরপরে যে জ ফলা যুক্ত হয়েছে এই ক বর্ণটা দ্বিত্ব উচ্চারণ। দ্বিত্ব মানে কয়বার? 2 বার। আবার ওই বর্ণটা আমরা জানি যে যুক্ত অবস্থায় থাকে, সেই জন্য এটাকে ভেঙে লিখতে হয়, সেই জন্য ওই ক বর্ণটা কয়বার এসেছে? 2 বার। কেন এসেছে? কেন এসেছে আমরা নিয়মটা পড়ে ফেলেছি। যদি শব্দের মধ্যে বা শেষে অল্প প্রাণ বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকে, শব্দের মাঝেও হতে পারে শেষেও হতে পারে, কিন্তু যদি অল্প প্রাণ বর্ণের সাথে যুক্ত হয় তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে। অল্প প্রাণ তো গেল, যদি মহাপ্রাণ হয় কি হবে দেখে নি। শব্দের মধ্যে বা শেষে মহাপ্রাণ বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে কি হবে? প্রথমে হসন্ত যুক্ত অল্প প্রাণ এবং দ্বিতীয়টি ওকার যুক্ত মহাপ্রাণ বর্ণ হবে। অর্থাৎ এখানেও দ্বিত্ব হবে, কিন্তু একটা নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে এখানে দ্বিত্ব উচ্চারণ হবে। সেটা কি? অল্প প্রাণের সাথে যুক্ত হলে তো দ্বিত্ব উচ্চারণ হবে, কিন্তু মহাপ্রাণের সাথে হলে 2টা মহাপ্রাণ বর্ণ একসাথে উচ্চারিত বা পাশাপাশি উচ্চারিত হতে পারে না। সেই জন্য সেটা দ্বিত্ব হওয়ার সময় প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ এবং পরে ওকারযুক্ত মহাপ্রাণ হয়। আমরা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের ব্রেনে এটা সহজেই ধরতে পারবে। কথ্য, এই কথ্য শব্দের বানানে জ ফলা রয়েছে। কার পরে জ ফলা রয়েছে? থ এর পরে। তাহলে আমরা একটু দেখি এটা অল্প প্রাণ না মহাপ্রাণ। ত থ, ত অল্প প্রাণ, থ হচ্ছে মহাপ্রাণ। তাহলে যদি বলা হয় এই থ মহাপ্রাণ বর্ণের অল্প প্রাণ কোনটি? অল্প প্রাণ হচ্ছে ত আর মহাপ্রাণ হচ্ছে থ। তাহলে থ এর পরে যেহেতু জ ফলা রয়েছে তার মানে মহাপ্রাণ বর্ণের পরে জ ফলা রয়েছে, তাহলে দ্বিত্ব হওয়ার কথা। কিন্তু মহাপ্রাণ বর্ণ পাশাপাশি 2টা মহাপ্রাণ বর্ণ উচ্চারিত হতে পারে না, সেজন্য এই মহাপ্রাণ বর্ণটির অল্প প্রাণ রূপ হচ্ছে ত। সেই জন্য প্রথমে হর্ষযুক্ত ত দিতে হবে এবং পরে ওকার যুক্ত থ দিতে হবে। সেই জন্য এর উচ্চারণ হবে কথ। কথ, প্রথমে ত এর নিচে একটা হর্ষ আর পরে থ ওকারে থো। সভ্য, আমরা একটু লক্ষ্য করব যে এই যে ভ, ভয়ের পরে কি রয়েছে? জ ফলা রয়েছে। এটা অল্প প্রাণ না মহাপ্রাণ? প ফ ব ভ, তাহলে এটা 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মহাপ্রাণ। আর মুখের কাছে হাত নিলেই তো আমরা একেবারে মানে জেনে ফেলছি যে এটা মহাপ্রাণ, কারণ বাতাস বেশি বের হয়। মুখ বিবর দিয়ে যদি বেশি বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ, আর অল্প বাতাস বের হলে তাকে বলা হবে অল্প প্রাণ। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মহাপ্রাণ বর্ণের পরে জ ফলা যুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো, একটু আগেই বলা হয়েছে যে মহাপ্রাণ বর্ণের সাথে যদি জ ফলা যুক্ত হয় তাহলে তার দ্বিত্ব হবে, কিন্তু কেমন স্টাইলে দ্বিত্ব হবে? প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ, তাহলে প ফ ব ভ, ব অল্প প্রাণ, ভ মহাপ্রাণ। তাহলে ভ মহাপ্রাণের অল্প প্রাণ হচ্ছে ব, সেই জন্য আমরা প্রথমে হর্ষযুক্ত ব ফলা ব্যবহার করব আর পরে মহাপ্রাণ বর্ণের সাথে ওকার যুক্ত করব। সেই জন্য আমরা উচ্চারণ করব সভ্য, প্রথমে ব তার নিচে হর্ষ এবং পরে ভ ওকারে ভোষ। এই যে সভ্য, এই যে সক্ষ, দন্ত স ক্ষয় জ ফলা। তাহলে ক্ষয়ের সাথে জ ফলা রয়েছে। খ অল্প প্রাণ না মহাপ্রাণ আমরা সবাই জানি।
ক হচ্ছে অল্প প্রাণ আর খ হচ্ছে মহাপ্রাণ। ক খ ক খ, ক হচ্ছে অল্প প্রাণ কারণ বাতাস কম বের হয়, আর খ হচ্ছে মহাপ্রাণ, বাতাস বেশি বের হয়। যদি বাতাস বেশি বের হয় তাহলে তাকে বলা হয় মহাপ্রাণ। আর এই মহাপ্রাণ বর্ণের পরে যদি জফলা থাকে তাহলে এটা দ্বিতীয় উচ্চারণ হওয়ার সময়, যেহেতু সরাসরি দ্বিতীয় উচ্চারণ হবে না, এটার প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ হবে এবং পরে ওকারযুক্ত মহাপ্রাণ। তাহলে খ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ। এর অল্প প্রাণ কোনটি? ক। সেই জন্য আমরা প্রথমে ক এর নিচে হর্ষ চিহ্ন দিব আর খ এর সাথে ওকার দিব, সক্ষ সক্ষ। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, এটা আগেই বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কথ্য ক ওকার হচ্ছে সভ্য তালবা স ওকার হচ্ছে সক্ষ, এই যে সক্ষ তালবা স ওকার হচ্ছে। অনেকের প্রশ্ন, স্যার কেন? আপনি তো বলেছেন যে অল্প প্রাণ বর্ণের নিচে হর্ষ আর মহাপ্রাণ বর্ণে ওকার, কিন্তু প্রথমটা কেন হচ্ছে? তোমাদের প্রথম ক্লাসে হয়তো বা মনে থাকবে যে মুক্ত অ বা যুক্ত অ এর, এই যে মুক্ত অ বা যুক্ত অ, মনে আছে তো? মুক্ত অ মানে যে অ দেখা যায় তাকে বলা হয় মুক্ত অ, আর যে অ দেখা যায় না তাকে বলা হয় যুক্ত অ। ক, ক এর সাথে রয়েছে একটা অ, স, এই সর সাথে একটা অ রয়েছে, অর্থাৎ এখানে যুক্ত অ রয়েছে। এই মুক্ত অ বা যুক্ত অ এর পরে ব্যঞ্জন বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে অ এর উচ্চারণ ও হয়। সেই জন্য আমরা সব জায়গায় হয়ে যাবে সো, ক জায়গায় হয়ে যাবে কো। তোমরা 1 নাম্বার লেকচারটা যদি দেখো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে জ ফলার 2টা নিয়ম পড়লাম। প্রথমে কি পড়লাম? প্রথমে পড়লাম যে যদি অল্প প্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত হয়। কার সাথে? অল্প প্রাণ বর্ণের সাথে। অল্প প্রাণ কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণ করার সময় মুখ বিবর দিয়ে কম বাতাস বের হয় তাদেরকে বলা হয় অল্প প্রাণ। এই অল্প প্রাণ বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে ওই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হবে। দ্বিতীয় মানে কয়বার? দ্বিতীয় মানে 2 বার। কয়বার? 2 বার। আর যদি মহাপ্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত থাকে, মহাপ্রাণ কাকে বলে? যে বর্ণটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে বেশি বেশি বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ। আর এই মহাপ্রাণ বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে প্রথমে হর্ষ যুক্ত অল্প প্রাণ এবং পরে ওকার যুক্ত মহাপ্রাণ ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে উচ্চারণের নিয়ম। 3 নম্বরের নিয়ম কি বলা হয়েছে একটু দেখি। জফলার পরবর্তী ব্যঞ্জনে, অর্থাৎ জফলা ব্যবহার করা হয়েছে কিন্তু পরবর্তী ব্যঞ্জনে যদি অ অথবা আ থাকে, কি থাকবে পরবর্তী ব্যঞ্জনে? অ অথবা আ। তাহলে এর মতো মানে জফলা আকার উচ্চারিত হয়। যেমন বয় জফলা কয়তয়, বক্ত হবে না, হবে ব্যক্ত, ব না বে, বে এ উচ্চারণ হবে। তাহলে কেন এ উচ্চারণ হবে? আবার বলছি, জফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে অ অথবা আ থাকলে কি থাকবে? অ অথবা আ। কোথায় থাকবে? জফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে। জফলার পরবর্তী ব্যঞ্জন, জফলা কোথায় রয়েছে? বয়ের সাথে জফলা রয়েছে, তার পরবর্তী ব্যঞ্জন হচ্ছে কয়তয়। তারপরে বয় জফলার পর থ রয়েছে, থ, থ, থর সাথে একটা অ রয়েছে, ব্যথা, বয় জফলা থয় আকার, আকার রয়েছে। অর্থাৎ জফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে যদি অ অথবা আ থাকে তাহলে তার উচ্চারণ এ হবে। সেই জন্য ব্যক্ত, ব্যর্থ, ব্যথা, বথা না ব্যথা। কেন ব্যা হয়েছে? কারণ জফলার পরে যে ব্যঞ্জনটা রয়েছে সে ব্যঞ্জনের পরে যদি অ অথবা আ থাকে তাহলে এ উচ্চারিত হয়। সেই নিয়ম অনুযায়ী ব্যথা, ব্যথা বলা যায় না, ব্যথা। তাহলে আমরা এখানে পড়লাম জফলার পরের ব্যঞ্জনের সাথে যদি অ অথবা আ থাকে তাহলে কি উচ্চারণ হবে? তাহলে উচ্চারণ হবে হচ্ছে এ। 4 নম্বর নিয়ম, যদি অ আর আ না থাকে তাহলে কি হবে? কি হবে সেটাই হচ্ছে কথা। জফলার পরবর্তী ব্যঞ্জনে যদি হ্রস্ব ই অথবা দীর্ঘ ই থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এ উচ্চারিত হবে না, তখন উচ্চারণ হবে এ। যেমন বয় জফলা তয় দীর্ঘইকার ত। তাহলে এই জায়গায় আমরা একটু লক্ষ্য করব যে বয়ের সাথে কি রয়েছে। আমরা লক্ষ্য করছি যে বয়ের সাথে জফলা রয়েছে, তাহলে তার পরবর্তী ব্যঞ্জনটা কি? তার পরবর্তী ব্যঞ্জন হচ্ছে ত। ত এর সাথে
কি রয়েছে? দীর্ঘ ইকার রয়েছে। তাহলে বলেছি জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে যদি হ্রস্ব ই অথবা দীর্ঘ ই থাকে তাহলে কেমন উচ্চারণ হয়? এর মতো উচ্চারণ হয়। সেজন্য ব্যতীত বলা যাবে না, বলতে হবে ব্যতীত, ব্যতিক্রম না, ব্যতিক্রম। ব্যয় বলা যাবে না। কারণ কি? এখানে যদি জ ফলার পরে ত এর সাথে যদি অ অথবা আ যুক্ত হতো তাহলে আমরা ব্যতিক্রম বলতাম, কিন্তু ত এর সাথে ইকার যুক্ত রয়েছে, সেই জন্য আমাদেরকে উচ্চারণ করতে হবে ব্যতিক্রম, ব্যক্তিত্ব না, ব্যক্তিত্ব। তাহলে কেন এমন হয়েছে? তাহলে 3 এবং 4 আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, একদম সহজ। জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে, কোথায় যে বর্ণের সাথে জ ফলা ব্যবহৃত হয়েছে, এই জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে যদি অ কিংবা আ যুক্ত থাকে, অ কি করে বুঝবো? যদি কোনো কিছু না থাকে তাহলে অ যুক্ত রয়েছে, আর আ থাকলে তো বোঝা যাবে। অ অথবা আ যুক্ত থাকলে তার উচ্চারণ হবে এর মতো। আর যদি জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে হ্রস্ব ই এবং দীর্ঘ ই থাকে তাহলে কেমন উচ্চারণ হবে? তার উচ্চারণ হবে এর মতো। তাহলে আমরা জ ফলার মোট কয়টা নিয়ম শিখলাম? জ ফলার 4টা নিয়ম শিখেছি। প্রথমে শিখেছি যদি অল্প প্রাণ বর্ণের পরে জ ফলা থাকে তাহলে কি হবে? ওই বর্ণটি দ্বিত্ব হবে। মনে আছে তো? বলেছিল একটু আগে। আবার একটু আমরা একটু ফিরে দেখি যে কি কি পড়ানো হয়েছে। জ ফলার প্রথম নিয়মটা পড়ানো হয়েছে, যদি অল্প প্রাণ বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে। কিন্তু মহাপ্রাণ বর্ণের সাথে জ ফলা থাকলে প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ এবং পরে ওকার যুক্ত মহাপ্রাণ যুক্ত হবে, কারণ পাশাপাশি দুইটা মহাপ্রাণ বর্ণ উচ্চারিত হয় না। 3 নম্বর নিয়ম কি পড়েছি? জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে যদি অ অথবা আ থাকে তাহলে এই জ ফলা এখানে উচ্চারণ হবে এর মতো। আর যদি জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে হ্রস্ব ই এবং দীর্ঘ ই থাকে তাহলে আমরা সেক্ষেত্রে উচ্চারণ করব এর মতো। এই ছিল 4টা নিয়ম। 5 নম্বর নিয়ম একদম সহজ। যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা থাকলে তার কোনো উচ্চারণ হবে না। আমরা দেখেছি যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা থাকলে উচ্চারণ হয় না, যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা থাকলে উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জনের সাথে, এই যে যুক্ত ব্যঞ্জন থাকলে বুঝতে হবে ওখানে আগে থেকেই ভেজাল রয়েছে, আগে থেকেই একগুচ্ছ রয়েছে, ওখানে এই ফলাগুলোর কোনো প্রভাব নেই। সেই জন্য যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা থাকলে তার কোনো উচ্চারণ হবে না। যেমন সন্ধ্যা, মন্ধা, সন্ন্যাসী, এখানে জ ফলার কোনো উচ্চারণ হবে না। কারণ কি? কারণ এগুলো হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন, যুক্ত আগে থেকেই রয়েছে, নতুন করে যুক্ত না, অন্য কিছু যুক্ত হবে না। এই হচ্ছে 5টা নিয়ম আমরা পড়লাম জ ফলার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একে একে আমরা শেষ করেছি জ ফলার 5টা নিয়ম। এমন কেউ আছো যে এখনই বলতে পারবেন স্যার 5টা নিয়ম আমার মুখস্থ হয়ে গেছে, 5টা নিয়ম মাথায় গেঁথে গেছে, 5টা নিয়ম আমি এখনই লিখে দিতে পারবো? এমন কেউ আছো? যদি থাকো হাত উঁচু করলে তো দেখতে পারবো না। তোমরা একটু মোবাইলে কমেন্টস করে জানাও যে স্যার আপনি যে জ ফলার 5টা নিয়ম পড়ালেন, যে অল্প বর্ণের সাথে জ ফলা থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়, এটা আমি পারবো। 2 নম্বর নিয়ম পড়িয়েছেন, মহাপ্রাণ বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ এবং পরে ওকার যুক্ত মহাপ্রাণ হবে, এটা আমি জানি। তারপর বলেছি জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে যদি অ অথবা আ যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ এ হবে, এটা 3 নাম্বার। স্যার আমার এটা মাথায় গেঁথে গেছে। যদি জ ফলার পরবর্তী ব্যঞ্জনের সাথে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই থাকে তাহলে তার উচ্চারণ এ না হয়ে এ হবে, স্যার এটাও আমরা পারি। এবং সর্বশেষ যে 5 নাম্বার নিয়ম বললেন স্যার, সংযুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা যুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না। এই যে 5টা নিয়ম স্যার জেনে ফেলেছি, শিখে ফেলেছি, এখন যখনই কোথাও প্রয়োগ করব আমরা অবশ্যই এটাকে লক্ষ্য করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা র ফলা শিখেছি, জ ফলা শিখেছি, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ল ফলা। তো আশা করি তোমরা সবাই প্রস্তুত রয়েছো। আমরা একে একে উচ্চারণের সবগুলোই শিখে ফেলবো। তো একটু দেখি ল ফলায় কি আছে। প্রথম বর্ণে ল ফলা থাকলে তা অবিকৃত থাকে। অবিকৃত মানে কি? কোনো পরিবর্তন হবে না। গ্লানি, প্লাবন, ক্লান্ত, এই যে গয়ের সাথে ল যুক্ত, পয়ের সাথে ল যুক্ত, কয়ের সাথে ল যুক্ত, প্রথম বর্ণে অবিকৃত থাকবে। কোথায়?
প্রথম বর্ণে। তাহলে শব্দের প্রথম বর্ণে ল ফলা যুক্ত হলে, আবার বলছি, শব্দের প্রথমে ল ফলা যুক্ত থাকলে তার কোনো পরিবর্তন হবে না, অবিকৃত, অবিকৃত মানে কোনো বিকৃত হবে না, পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, এই কয় লয়। তাহলে গ্লানি, প্লাবন, ক্লান্ত। এরপরে আমরা একটু দেখি 2 নম্বর নিয়ম কি বলা হয়েছে। 2 নম্বর বলেছে শব্দের মধ্যে বা শেষে ল ফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণে দ্বিত্ব হয়। তাহলে আগে কি পড়েছি? আগে আমরা পড়েছি যে প্রথম বর্ণে ল ফলা থাকলে কোনো বিকৃত হবে না, কিন্তু মাঝে বা শেষে যদি ল ফলা থাকে তাহলে যার সাথে যুক্ত হয়েছে ওটা দ্বিত্ব উচ্চারণ হবে। সেজন্য বিপ্লব, বিপ্লব প কয়বার হয়েছে? 2 বার। কারণ কি? মাঝের বর্ণ হচ্ছে প, তার সাথে ল ফলা যুক্ত হয়েছে। মাঝের অথবা শেষের বর্ণের সাথে ল ফলা যুক্ত হলে কি হবে? ওই প বর্ণটির মানে যার সাথে যুক্ত হবে ওই সংযুক্তি বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে। অম্লান, অম্লান ম কয়বার হয়েছে? 2 বার। অশ্লীল, এই জায়গায় যে স কয়বার হয়েছে? 2 বার হয়েছে। তোমরা মাঝে মাঝে দেখছো তালব্য শ গুদা দন্ত স হয়ে যাচ্ছে, দন্ত স গুদা তালব্য শ হয়ে যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন, স্যার কেন এমন হয়? কেন তালব্য শ সর্বদা তালব্য শ থাকে না? কেন দন্ত স সব জায়গায় দন্ত স থাকে না? কেন মূর্ধন্য স উচ্চারিত হয় না? সবগুলো শিখাবো। আজকে একটু ধৈর্য ধরে থাকো, এরপরেই চলে আসবে শ এর নিয়ম। তাহলে এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে 1 নম্বর নিয়মে যেটা শিখেছি যে শব্দের প্রথমে ল ফলা থাকলে তার কোনো পরিবর্তন হবে না, বিকৃত হবে না, যা আছে তাই থাকবে। কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি এই ল ফলা যুক্ত হয় তাহলে তার দ্বিত্ব উচ্চারণ হবে। আচ্ছা, এরপরে সেই তালব্য স মূর্ধন্য স, যেটা নিয়ে তোমাদের কনফিউশনে কোনো শেষ নাই, সেই বিষয়টা পড়ানো হবে এখন। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স এর সাথে ত, থ, ন, র, রি, ল যুক্ত থাকলে দন্ত স হয়। তোমাদের একটু জ্ঞাতার্থে জানিয়ে দিই, এই যে দন্তন্য, দন্তন্যর সাথে মূর্ধন্য ও মানে ব্যবহার হলে একই নিয়ম হবে। এখানে আসলে ন, ন বর্ণ মানে দন্তন্য বা মূর্ধন্য। এখানে ন বলতে কোন নকে বোঝানো হয়েছে? এখানে ন মানে দন্তন্যও হবে আবার মূর্ধন্যও হবে। তাহলে ত, থ, ন, র, রি, ল, ত, থ, ন, র, রি, ল, এই কয়টা বর্ণ যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দন্তস্ব হবে। তাহলে সবার আগে প্রশ্ন, দন্তস্ব কোথায় হয়? দন্তস্ব কোথায় হয়? ত, থ, ন, র, রি, ল, ত, থ, ন, র, রি, ল একেবারে ঠুটস্থ থাকবে। এই ত, থ, ন, র, রি, ল সাথে যদি যুক্ত থাকে তাহলে সেইটা দন্তস্ব হবে। শ্রীকান্ত, শ্রী তালব্য ষর সাথে কি রয়েছে? র ফলা। র ফলা মানে র, যদি র ফলা যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? তালব্য ষ, মূর্ধন্য ষ না দন্ত ষ? আমরা নিয়মে শিখেছি দন্ত ষ। সেই জন্য এখানে শ্রীকান্ত, শ্রী দন্ত ষ ব্যবহার করা হয়েছে। কর্ষণ, মূর্ধন্য ষর পর এটা রেপ রয়েছে মানে র, র থাকার কারণে মূর্ধন্য ষ হয়ে যাবে দন্ত ষ। আস্থা, দন্ত ছয় থয়, ত, থ, ন, র, রি, ল, থ যুক্ত হয়েছে। তাহলে থ যুক্ত হয়েছে কার সাথে? দন্ত ষ সাথে। তাহলে তালব্য ষ, মূর্ধন্য ষ এবং দন্ত ষ। আবার বলি, ষ কয়টা? ষ হচ্ছে 3টা। তালব্য ষ, মূর্ধন্য ষ এবং দন্ত ষ, এই 3টা ষ এর সাথে যদি ত, থ, ন, র, রি, ল যুক্ত থাকে, ত, থ, ন, র, রি, ল। আবার একটু বলে যেখানে ন মানে দন্তন্য এবং মূর্ধন্য দুইটাই হবে। যদি যুক্ত থাকে তাহলে দন্তস্ব হয়। তাহলে দন্তস্ব কোথায় হবে? 1, 2, 3, 4, 5, 6 আর মূর্ধন্য ধরলে 7। তাহলে লাকি 7। এই লাকি 7 বর্ণ যদি তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্তস্বর সাথে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দন্তস্ব হবে। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝেছো? তাহলে কয়টা বর্ণ যুক্ত থাকবে? কয়টা? 6টা। হ্যাঁ 6টা। আমি আরেকটা এক্সট্রা বললাম না? মূর্ধন্য বলেছি তো, 7টা হবে। ওই যে দন্তন্য এবং মূর্ধন্য দুইটাই। তাহলে ত, থ, ন, র, রি, ল যুক্ত থাকলে দন্তস্ব হবে। অন্য সকল ক্ষেত্রে কি সহজ নিয়ম যে এই যে কয়েকটা বর্ণ বললাম এই ক্ষেত্রে দন্তস্ব হবে, অন্য সকল ক্ষেত্রে তালব্য ষ হবে। তাহলে কি তালব্য ষ হওয়ার কোনো জায়গা শেষ নাই, সব জায়গাতেই তালব্য ষ হবে।
শুধু তথ নর রিল এই বর্ণগুলো যদি যুক্ত থাকে তালব্য মূর্ধন্য দন্তস্বর সাথে, তাহলে সেই ক্ষেত্রে দন্তস্ব হবে। বাকি যত ক্ষেত্র আছে, যত জায়গা আছে, সব জায়গাতে তালব্য স হবে। কিন্তু বিশেষ দ্রষ্টব্য বলে একটা কথা লিখে দিয়েছি, তালব্য স্বরের সাথে যদি ল যুক্ত হয়, তালব্য স লয়, তাহলে এর সাথে মানে এই ক্ষেত্রে তালব্য স এবং দন্ত স উভয় সঠিক হবে। অর্থাৎ উচ্চারণ অভিধান অনুযায়ী তালব্য স্বর সাথে যদি ল ফলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তালব্য স দিলেও সঠিক হবে, আবার দন্ত স দিলেও সঠিক হবে। এই যে শ্লেষা, তোমরা শ্লেষা বানানটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটাই সঠিক। তোমরা সুন্দরভাবে লিখে দিবে, দুইটা যে কোনো একটা লিখলে হবে, অর্থাৎ তালব্য স লয়। এই তালব্য স সাথে ল যুক্ত হলে তালব্য স এবং দন্ত স উভয় সঠিক। তাহলে আমরা যদি এটাকে একটু ভালো করে ব্রেনের ভিতরে মডিফাই করি, তাহলে কিন্তু তিনটা নিয়ম হয়ে যায়। কি তিনটা নিয়ম? যে তালব্য স মূর্ধন্য স দন্ত স এর সাথে যদি তথ নর রিল যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে দন্ত স হয়। আর যদি তালব্য স্বর সাথে ল ফলা যুক্ত থাকে, সেক্ষেত্রে শুধু দন্ত স না, তালব্য স হতে পারে, দন্ত স হতে পারে, আর অন্য সকল ক্ষেত্রে তালব্য স হয়। এরপরে কি বলা হয়েছে? ও তাহলে আরেকটা জিনিস, মূর্ধন্য স। মূর্ধন্য স তো নিয়ম বলা হয়নি। মূর্ধন্য স বাংলা উচ্চারণ হয় না, মূর্ধন্য স কোথাও উচ্চারিত হবে না। বলে তাহলে মূর্ধন্য স কি লিখবো? আগে দেখতে হবে এই মূর্ধন্য স সাথে কিছু যুক্ত আছে কিনা। যদি কিছু যুক্ত না থাকে, তাহলে তো তালব্য স হবে। আর যদি এই মূর্ধন্য স সাথে তথ নর রিল যুক্ত থাকে, তাহলে দন্ত স হবে। এই তো হয়ে গেল। তাহলে তালব্য স মূর্ধন্য স দন্ত স নিয়ম যে কঠিন কঠিন, কতবার স্টুডেন্টরা কল দিয়ে বলেছে, স্যার তালব্য স মূর্ধন্য স দন্ত স উচ্চারণ বুঝতেছি না। একদম সহজে বলি, কোথাও মূর্ধন্য স উচ্চারণ হবে না। কি কথা বলেছি? যে মূর্ধন্য স যেটা রয়েছে, কোথাও মূর্ধন্য স উচ্চারণ হবে না। তাহলে আমরা যে উচ্চারণ নিয়ম পড়েছি, মূর্ধন্য স কোথাও হবে না। আর দন্ত স কোথায় হবে? যদি তালব্য স মূর্ধন্য স দন্ত সর সাথে তথ নর রিল যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে দন্ত স হবে। বাকি সকল ক্ষেত্রে কি হবে? সকল ক্ষেত্রে তালব্য স হবে। কিন্তু তালব্য স্বর সাথে ল ফলা যুক্ত থাকলে, যদি কেউ তালব্য স দেয় তাও ঠিক, আর যদি দন্ত স দেয় তাও ঠিক। এই পড়াটা যদি তোমরা একটু মাথায় রাখো, বেশি কঠিন না, একদম সহজ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যদি পারফেক্ট হতে চাও, নিজেদেরকে যদি আরেকটু ভালো মাপের তৈরি করতে চাও, উচ্চারণ বিষয়টাকে যদি আরেকটু আত্মস্থ করতে চাও, হৃদয়ে ধারণ করতে চাও, তাহলে অবশ্যই নিয়মগুলো পড়ে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনুস্বার। অনুস্বারের উচ্চারণটা আমরা একটু শিখবো। অনুস্বার দেখতে পাচ্ছ, একদম ছোট্ট জিনিস। মুক্ত অয়ের ক্ষেত্রে অং অ উ এবং যুক্ত অয়ের ক্ষেত্রে সর্বদা উর নিচে হর্ষ চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে একটা হচ্ছে মুক্ত অ, আর একটা হচ্ছে যুক্ত অ। তার মানে আমরা যদি সহজে বলি, তাহলে কোথাও অনুস্বার ব্যবহৃত হবে না, অনুস্বার পরিবর্তে উ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? উ ব্যবহৃত হবে। দেখি, অংশ, অংশ, অং, অং বলে থেমে যাচ্ছি, সেই জন্য একটা হর্ষ চিহ্ন হবে। বং, থেমে যাচ্ছি, তাহলে হর্ষ চিহ্ন হবে। সং, হর্ষ চিহ্ন হবে। তাহলে যত জায়গায় আমরা অনুস্বার শব্দটা উচ্চারণ করব, কোথাও অনুস্বার ব্যবহার করা যাবে না। যেমন বাংলা, আমাদের বাং ব্যাকার অনুস্বার লেকার, কিন্তু এই উচ্চারণের সময় ব্যাকার উর নিচে টর্চ চিহ্ন দিতে বাং, তারপর লয়াকারে লা, বাংলা, এইভাবে উ দিয়ে লিখতে হবে। তাহলে অনুস্বারের জায়গায় আমরা কি ব্যবহার করব? উ ব্যবহার করব। আচ্ছা, বিসর্গ। বিসর্গর আবার 1 2 3 দেওয়া আছে। বিসর্গর নিয়ম অনেক, অনুস্বার নিয়ম একটাই, সেটা হচ্ছে এই যে অনুস্বারের পরিবর্তে আমরা উ ব্যবহার করব। আর যদি থেমে যায় তাহলে হর্ষ চিহ্ন ব্যবহার করব, না থামলে অনুস্বার মানে ওর নিচে হর্ষ চিহ্ন ব্যবহার করব না। তাহলে শব্দের শেষে, কোথায়? শব্দের শেষে বিসর্গ হলে ওকার উচ্চারিত হয়। যদি আধুনিক নিয়ম অনুযায়ী শব্দের শেষে বিসর্গ ব্যবহার করার নিয়ম নেই, কিন্তু যদি কখনো উচ্চারণে দিয়ে দেয় যে এই শব্দটা উচ্চারণ করো, তখন আমাদেরকে এই নিয়মটা অনুসরণ করতে হবে। পুনঃলিখে একটা বিসর্গ আছে, মূলত কার্যত এই যে শেষে যে বিসর্গ আছে, আবার বলে দিচ্ছি, আধুনিক নিয়ম অনুযায়ী বাংলা শব্দের বানানের শেষে বিসর্গ পরিহার করার কথা বলা হয়েছে। তো সেই জন্য মূলত বিসর্গ হয় না, কিন্তু উচ্চারণ নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যদি কোনো শব্দের বানানের শেষে বিসর্গ থাকে, তাহলে ওকার উচ্চারিত হয়।
পুন বলা যাবে না, পুন, মূলত, এই যে মূলত, কার্যত, তো, তো, নো, এগুলো ব্যবহার করছি কেন? যদি শব্দের শেষে বিসর্গ থাকে তাহলে ওকার উচ্চারিত হয়। তাই কি বলেছি? আবার বিসর্গ নিয়ম কি বলেছি? যে যদি শব্দের শেষে বিসর্গ থাকে, কোথায়? শব্দের শুরুতে না, শুরুতে তো হয় না, মাঝে, হ্যাঁ মাঝে 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 হয়, কিন্তু শেষে যদি থাকে, শেষে যদি থাকে কি থাকবে? বিসর্গ থাকবে। তাহলে শব্দের শেষে বিসর্গ থাকলে ওকার উচ্চারিত হয়। 2 নম্বর নিয়ম কি বলেছে? শব্দের মধ্যে বিসর্গ হলে পরবর্তী অল্প প্রাণ বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়। তাহলে পরবর্তী বর্ণটির কি উচ্চারিত হবে? দ্বিত্ব। অতঃপর, বিসর্গের পরে রয়েছে প, পুন, এই যে বিসর্গের পরে প রয়েছে আর বিসর্গের পরে তালব্য স রয়েছে, তাহলে বিসর্গের পরে পরবর্তী যে অল্প প্রাণ বর্ণটি রয়েছে তার দ্বিত্ব উচ্চারণ হবে অতঃপর, পুনঃ পুনঃ, নিঃশেষ। তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিসর্গের পরবর্তী বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়েছে। তাহলে আমরা বিসর্গের কয়টা নিয়ম শিখেছি? বিসর্গের 2টা নিয়ম শিখেছি। 1 নম্বর নিয়ম হচ্ছে যদি শব্দের শেষে বিসর্গ থাকে তাহলে ওকার উচ্চারিত হয়, আর যদি মাঝে থাকে তাহলে তার পরবর্তী অল্প প্রাণ বর্ণটির দ্বিত্ব উচ্চারিত হয়। কিন্তু অল্প প্রাণ নেই, বিসর্গের পরে অল্প প্রাণ বর্ণ না, রয়েছে মহাপ্রাণ বর্ণ। তাহলে মহা ঘটনা ঘটে যাবে। সে ঘটনাটা কি? শব্দের মধ্যে বিসর্গ হলে পরবর্তী মহাপ্রাণ বর্ণটি প্রথমে হসন্তযুক্ত অল্প প্রাণ, মনে আছে? একটু আগে বলেছিলাম যে বর্ণটির প্রথমে হসন্তযুক্ত অল্প প্রাণ এবং পরে ওকার যুক্ত মহাপ্রাণ বর্ণ হবে। তাহলে এটা তোমরা একটু লক্ষ্য করো যে শব্দের মধ্যে বিসর্গ হলে তার পরবর্তী যদি অল্প প্রাণ হয় তাহলে তো কোনো কথাই নেই, অল্প প্রাণ হলে আমরা দ্বিত্ব করে দিব। কিন্তু যদি মহাপ্রাণ হয় তাহলে প্রথমে হসন্তযুক্ত অল্প প্রাণ এবং পরে ওকারযুক্ত মহাপ্রাণ হবে। দুঃখ, দেখি দুঃখ মানানটা কি সমস্যা রয়েছে। দয়সু বিসর্গ খ, বিসর্গের পরে রয়েছে খ, এটা অল্প প্রাণ না মহাপ্রাণ? ক, খ, মুখের কাছে হাত নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। ক, খ, ক, খ, বেশি বাতাস বের হয় তাহলে এটা মহাপ্রাণ, আর মহাপ্রাণ বর্ণ হলে এটা দ্বিত্ব হবে না। এটা দ্বিত্ব হওয়ার সময় কি করতে হবে? প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ, তাহলে খ বর্ণটির অল্প প্রাণ রূপ হচ্ছে ক, সেই জন্য ক এর নিচে একটা হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে, আর পরে ওকার যুক্ত মহাপ্রাণ, খ ওকার। দুঃখ, 2টাই খ দিলে হবে না, আবার বলে দিচ্ছি, পাশাপাশি 2টি মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয় না, সেজন্য প্রথমে অল্প প্রাণ দিতে হবে, পরে মহাপ্রাণ। দুঃখী, দুঃখিত, সব জায়গায় একই ঘটনা ঘটেছে। বিসর্গের পরে রয়েছে খ, খ হচ্ছে মহাপ্রাণ, আর মহাপ্রাণ বর্ণ দ্বিত্ব হইলে প্রথমে হর্ষযুক্ত অল্প প্রাণ দিতে হবে, পরে মহাপ্রাণ দিতে হবে। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম? 3টা নিয়ম শিখেছি। এরপরে আমরা 4 নাম্বার নিয়ম শিখবো। মানে জিনিসটা ছোট, বিসর্গ একদম ছোট জিনিস, নিয়ম কিন্তু ছোট না। 1, 2, 3, 4, 4টা নিয়ম। বিস্ময় সূচক অব্যয় পদে বিসর্গ থাকলে হ উচ্চারিত হয়। যেমন আ বিসর্গ আহ, বা বয়াকার বিসর্গ বাহ, হ্রস্ব উ বিসর্গ উহ, এই যে হ যুক্ত হয়েছে। তাহলে আমরা যদি বিসর্গ নিয়মগুলো আবার একটু দেখি, একটু ফিরে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে যদি শব্দের শেষে বিসর্গ থাকে, কোথায়? শব্দের শেষে, তাহলে কি হবে? শেষে থাকলে ওকার উচ্চারিত হবে। যদি মাঝে থাকে তাহলে কি হবে? মাঝে থাকলে ঘটনা ঘটবে 2টা। কি ঘটনা? 1 নাম্বার হচ্ছে এই বিসর্গের পরে যদি অল্প প্রাণ বর্ণ হয় তাহলে দ্বিত্ব হবে, আর মহাপ্রাণ বর্ণ হলে প্রথমে হসন্তযুক্ত অল্প প্রাণ এবং তারপরে ওকার যুক্ত মহাপ্রাণ হবে, আর বিস্ময় সূচক হলে তার সাথে হ যুক্ত হবে। বিসর্গ হয়ে গেছে। এরপরে চন্দ্রবিন্দু, চাঁদ, আমরা চাঁদের নিয়ম শিখবো। তাহলে চন্দ্রবিন্দু যুক্ত সকল শব্দের উচ্চারণে চন্দ্রবিন্দু হয়। তাহলে অনেকের মনে প্রশ্ন, স্যার কোথায় চন্দ্রবিন্দু হয়? যেখানে রয়েছে সেখানে চন্দ্রবিন্দু হয়, আর কি হয় না? হ্যাঁ, আরো হয়। আমরা একে একে সবগুলো শিখে ফেলবো, কিন্তু 1 নম্বরে যে নিয়মটা বলা হচ্ছে, যদি কোনো শব্দের বানানে চন্দ্রবিন্দু থাকে তাহলে খবরদার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এখানে প্রত্যেকটা বানানে চন্দ্রবিন্দু রয়েছে, উচ্চারণেও চন্দ্রবিন্দু রয়েছে। 2 নম্বর নিয়মটা কি? যেসব শব্দের বানানে নাসিক্য বর্ণ যুক্ত থাকে, নাসিক্য বর্ণ আবার অনেকে ভুলে গেছে। ও দেখো 3 স্টার দিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি, ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, মো, এগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়।
যে সকল শব্দের বানানে নাসিক্য বর্ণ যুক্ত থাকে কিন্তু উচ্চারণে নাসিক্য বর্ণ লোপ পায় সে সকল ক্ষেত্রে চন্দ্রবিন্দু হয়। গ্রীষ্ম না গ্রীষ্ম, এখানে মধ্যাংশের সাথে ম যুক্ত রয়েছে, মটা নাসিক্য বর্ণ। যদি নাসিক্য বর্ণ চলে যায়, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। নাসিক্য বর্ণগুলো যখন চলে যাবে, উচ্চারণে যখন এই নাসিক্য বর্ণ থাকবে না, ও যে চলে যাবে কিন্তু স্মৃতি হিসাবে একটা চন্দ্রবিন্দু চাঁদ রেখে যাবে। সেই জন্য গ্রীষ্ম আমরা উচ্চারণ করি না, আমরা করি গ্রীষ্ম, অর্থাৎ ম বর্ণ লুপ্ত হয়েছে, ম বর্ণ চলে গেছে, আর ম বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ, সেই জন্য চন্দ্রবিন্দু রেখে গেছে। বিজ্ঞান, এখানে ইও থাকে, বিজ্ঞান বলি না, আমরা বলি বিজ্ঞান। তাহলে বি ইও বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ, সেই জন্য চন্দ্র হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মণ, আমরা লক্ষ্মণ বলি না, আমরা বলি লক্ষণ, এই জন্য ম বর্ণটা লোপ পেয়েছে, ম বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে 1 নম্বর নিয়ম শিখেছিলাম, বানানে যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে চন্দ্রবিন্দু দিতে হবে। আর শব্দের বানানে নাসিক্য বর্ণ আছে, উচ্চারণে যদি নাসিক্য বর্ণ চলে যায়, তুমি চলে যাবা, যাও, যাওয়ার জন্য একটা স্মৃতি রেখে যাও, সেই স্মৃতি হিসাবে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এরপরে আমরা একটু কঠিন নিয়ম, হ্যাঁ এটাকে একটু কঠিন নিয়মই বলবো, সেটা হচ্ছে হ বর্ণটা কঠিন নিয়ম এই কারণে, হ বর্ণটির মহাপ্রাণ রূপ নাই, সেই জন্য আমাদের এটা উচ্চারণ করতে একটু সমস্যা হয়। তো একটু যদি আমরা ঠান্ডা মাথায় এই নিয়মগুলো দেখি তাহলে খুব একটা কঠিন মনে হবে না। হয়ের পিঠে যে একটা এই যে গোল চিহ্ন রয়েছে, এই গোল চিহ্নটা যদি পিঠের উপরে থাকে তাহলে বুঝতে হবে এর সাথে দন্তন্য যুক্ত রয়েছে, আর যদি হয়ের নিচেই থাকে তাহলে যুক্ত হবে মূর্ধন্য। তাহলে এটা অনেকেই জানে না যে কোথায় বানানে দন্তন্য রয়েছে আর কোথায় মূর্ধন্য রয়েছে। তোমরা আবার দেখে নাও, হয়ের পিঠের উপরে যদি থাকে তাহলে দন্তন্য, যদি নিচে থাকে তাহলে মূর্ধন্য। তাহলে হয়ের পিঠে অথবা নিচে অর্থাৎ দন্তন্য বা মূর্ধন্য থাকলে এর উচ্চারণ হবে ন হ। একটু 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 লক্ষ্য করি, শব্দটা ভাঙলে আগে হচ্ছে হ পরে হচ্ছে ন, কিন্তু উচ্চারণ করার সময় আগে হবে ন পরে হবে হ। এই হচ্ছে সবচেয়ে জাদু, সবচেয়ে মজা। আবার বলি, হয়ের সাথে দন্তন্য যোগ, কিন্তু উচ্চারণ করার সময় আগে দন্তন্য পরে হ। হয়ের সাথে মূর্ধন্য যোগ, তাহলে প্রথমে দন্তন্য পরে হচ্ছে হ। এই কেন মূর্ধন্য হলো না কেন? আবার মনে রাখতে হবে, মূর্ধন্য যেমন বাংলা উচ্চারণে কোথাও হয় না, ঠিক তেমনি মূর্ধন্য বাংলা উচ্চারণ হয় না, তার পরিবর্তে দন্তন্য ব্যবহার করতে হয়। তাই দন্তন্য নিচে হর্ষ চিহ্ন দেখার হকার, এটা যদি না দিতে চাও তাহলে দন্তন্য নিচে হর্ষ চিহ্ন দিয়ে NHO এটা লিখতে হবে, ন এরকম লিখতে হবে। তাহলে এটা একটু উদাহরণ দেখি, পূর্বাহ্ন, হো, দেখো হয়ের সাথে দন্তন্য, তার মানে পূর্বান, এই যে দন্তন্য বর্ণটা দেখো আগে হয়ে গেছে, পূর্বান আগে ন হয়েছে, তারপর হো হয়েছে। তাহলে হ বর্ণটার মজা কি, হর সাথে যে বর্ণ যুক্ত থাকবে ওর পাওয়ার বেশি, উচ্চারণ সময় আগে আগে উচ্চারিত হয়। সেই জন্য হয়ের নিচে যদি মূর্ধন্য থাকে ওটা আগে উচ্চারিত হবে, যদি দন্তন্য থাকে ওটা আগে উচ্চারিত হবে। সেই জন্য পূর্বাহ্ন, সায়াহ্ন, আনহিক, দেখো সব জায়গায় এই যে হ বর্ণটা পরে হয়েছে। আবার এটাকে যদি তোমরা ইংরেজিতেও যুক্ত করে দাও, NHO নো, NHI নি, এরকম দিলেও হবে। তো এটা যেহেতু বাংলাতে দিলেও হবে, ইংরেজিতে দিলেও হবে। ইংরেজি লিখলেই তোমাদের কেমন জানে খুব কঠিন কঠিন মনে হয়, তোমাদের ইংরেজিতে লিখতে হবে এমন কোনো কথা নেই, তবে ইংরেজিতে উচ্চারণটা একটু বেশি সঠিক বলে মনে হয়। 2 নম্বর একটু দেখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হয়ের সাথে ম যুক্ত রয়েছে, এই যে হয়ের সাথে ম যুক্ত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই হয়ের সাথে ম যুক্ত, তাহলে উচ্চারণের সময় আগে কোনটা হবে? বলা হয়েছে যে আগে এই যে হয়ের সাথে যে যুক্ত থাকবে ওর পাওয়ার বেশি। সেই জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ম বর্ণটা আগে রয়েছে আর হটা পরে হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায় দেখো হ আর ম, আগে হ পরে ম। আর নিচে দেখো, নিচে কি দেখতে পাচ্ছ? নিচে দেখতে পাচ্ছ আগে ম পরে হ। তাহলে এই যে হর সাথে ম যুক্ত হলে ম আগে উচ্চারিত হবে, পরে হ যুক্ত হবে। এইটা অনেকেই বুঝতে পারে না বলে উচ্চারণ লিখতে পারে না। যেমন ব্রাহ্ম তো আমরা বলি না, প্রকৃতপক্ষে আমরা বলি ব্রাহ্ম। এই যে ব্রাহ্ম, ব্রাহ্ম, এই হয়ের মহাপ্রাণ রূপ নেই, পাবো কোথায়? নেই, তা কোথায় পাবো? তাই ইংরেজিতে থেকে এটা ধার করা হয়েছে MHO, এটা হয়ের মহাপ্রাণ রূপ দেওয়া হয়েছে। তারপরে ব্রহ্মাণ্ড,
এই যে ব্রহ্মাণ্ড না ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড বানান করেও ইংরেজিতেও তোমরা লিখতে পারো। তাহলে ব্রাহ্মী, আমরা কি ব্রাহ্মী মানে ব্রাহ্মী, 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 MHI, ব্রাহ্মী। তাহলে বাংলা অর্ধেক বাংলা হচ্ছে, অর্ধেক ইংরেজি হচ্ছে। তোমরা যদি এটা লেখো তাহলে খুবই সুন্দর হয়। তবে আমার পরামর্শ হচ্ছে, তোমরা হয়তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা দুইটাই লিখবা। হ্যাঁ, দুইটাই লিখলে হবে, বাংলাতেও লিখবা, ইংরেজিতেও লিখবা। তুমি কতটুকু জানো, কতটুকু পারো, সেটা খাতায় জাহির করতে হবে যে তুমি পারো, এটা উচ্চারণ পারো, বাংলাটাও পারো, ইংরেজিটাও পারো, দুইটাই লিখে দিবে, ভুল না হইলে হয়। এরপরে হয়ের সাথে জ ফলা। বাংলা শব্দের বানানে হয়ের সাথে জ ফলা থাকলে তার উচ্চারণ হবে বর্গীয়, যার নিচে একটা হর্ষ চিহ্ন হবে, সাথে ঝ দিতে হবে। যেমন উহ, উহ না, উজ্জ, সহ্য, দাহ্য। তাহলে প্রথমে বর্গীয় জ, তার নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হবে, পরে কি দিতে হবে, ঝ ও কার যুক্ত করতে হবে। তাহলে এই যে হয়ের সাথে জ ফলা থাকলে বর্গীয় জ নিচে একটা হর্ষ চিহ্ন এবং ঝ দিলে উচ্চারণটা সঠিক হবে। যদি হয়ের সাথে ল থাকে, হয়ের সাথে ল, তাহলে ল আগে উচ্চারিত হবে, ওই যে উচ্চারণ আগে ল হবে পরে হ। তাহলে আমরা খুব সুন্দর করে একটা জিনিস দেখতে পাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা যদি হয়ের সাথে ল যুক্ত করি, হয়ের সাথে ল যুক্ত করলে ল আগে উচ্চারিত হবে আর হ পরে থাকবে। আর ইংরেজির সাথে যদি উচ্চারণ করি তাহলে ল এর নিচে একটা হর্ষ চিহ্ন দিয়ে LHA ব্যবহার করতে হবে। যেমন আলহাদ, আমরা তো আলহাদ বলি, আল্লাদ বলি, আল্লাদ, ল আর এল এই ডাবল উচ্চারণ হয়ে যাবে। আলহাদ কিন্তু আমরা বলি না, আলহাদ, আমরা বলি আল্লাদ, আল্লাদ। এই আলা, আল, LHA, দ, আল্লাদ। এই ইংরেজিটা দিলে প্রকৃতপক্ষে আমরা যেটা উচ্চারণ করি ওইটা হবে। বাংলায় হচ্ছে না তো কি করা যাবে, আলহাদ, আলহাদ আমরা বলি না, কিন্তু কিছু তো একটা লিখতে হবে, সেই জন্য আলহাদ লেখা হয়েছে, কিন্তু আমরা মূলত আল্লাদ এই পরেরটা লেখার চেষ্টা করব। তারা কি প্রলহাদ, প্রলহাদ দা, প্রহ্লাদ, এই যে প্রহ্লাদ, পয়রা ফেলা ও কাল্লা, প্রল, LHA, দ, প্রহ্লাদ। অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। দুই একবার যদি অনুশীলন করো তাহলে সহজ মনে হবে। প্রথম দেখা মাত্র মনে হবে হাই রে মঙ্গল গ্রহে পৌঁছে গেছি, এ খুব কঠিন কথা, কিন্তু একবার দুইবার তিনবার একটু অনুশীলন করো তাহলে হবে। আল্লাদিত, আমরা কি বলি, আল্লাদিত না আল্লাদিত, এই যে আল্লাদিত। তোমরা একটু পরেরটা দেখো, আলা, আল, LHA, লা দিত, আল্লাদিত, আল্লাদিত। আর আমরা উচ্চারণ বাংলায় করছি আলহাদিত, আলহাদিত বলি না, সেই জন্য আমরা একটু সচেতন হয়ে যাব এই হয়ের উচ্চারণটা নিয়ে। হ্যাঁ, খুব বেশি টেনশন করার দরকার নেই, হয়ের উচ্চারণ জানতে হবে আমাদের বাস্তবিক জীবনে চলাফেরায় বিভিন্ন বই পাওয়ার জন্য, বিভিন্ন তথ্যের জন্য, কিন্তু পরীক্ষার হলের জন্য বেশি টেনশন করার দরকার নেই। পরীক্ষা হলে মাত্র একটা আসবে, সেই জন্য আমরা এটা পরীক্ষার জন্য নয়, আমাদের বাস্তব জীবনের জন্য আত্মস্থ করব। এরপরে হয়ের সাথে ব যুক্ত যদি হয়, অ এবং আ এর পরে যদি হয় বয় শব্দটা থাকে তাহলে তার উচ্চারণ হবে অভ। আর হ্রস্ব ই, দীর্ঘ ই এর পরে যদি হ বা যুক্ত হয় তাহলে উভ। কি হবে, আহ্বান, আহ্বান না আহ্বান। বিউভল, বিউ ওই যে বয়ের সাথে একটা হ্রস্ব রয়েছে তাই, বিউভল, জিউভা, ইউভ একটা ওভ। তাহলে এটা কি জন্য হচ্ছে, অ অথবা আয়ের পরে, অ অথবা আয়ের পরে হ ব রয়েছে, আ হব, সেই জন্য আহ্বান, আহ্বান। আর বয় হস্যি, হস্যিকা রয়েছে, তাহলে এই এর পরে হচ্ছে হয় বাই রয়েছে, সেই জন্য হচ্ছে বিউভল, তারপরে জিউভা। তাহলে এই যে পাঁচটা নিয়ম কিন্তু একটু একটু কঠিন আমি বলবোই, কারণ সচরাচর তোমরা SSC-তে এই নিয়মগুলো পড়োনি, ইন্টারমিডিয়েটে উঠেই তোমাদের পড়তে হচ্ছে, সেই জন্য একটু কঠিন মনে হবে। হয় সাথে যদি রিকার যুক্ত হয়, বাংলা শব্দের বানানে রিকার থাকলে তার উচ্চারণ হবে হয় রি, HRI। যেমন হৃদয়, ব্যবহৃত, হৃৎপিণ্ড, এটা বাংলা অংশতেও তুমি বানান উচ্চারণ লিখতে পারবে, আবার ইংরেজিতেও লিখতে পারবে। এরপরে আর কি, এরপরে হচ্ছে আরো কিছু উদাহরণ। হয় রফলা থাকলে কি উচ্চারণ হবে, হয় রফলা আকার থাকলে কি হবে, দীর্ঘইকার থাকলে কি হবে, একার থাকলে কি হবে, প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়া হয়েছে যাতে তোমরা একটু অনুশীলন করে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিছু শব্দ দেখিয়েছি কৃতঋণ শব্দ, লোন ওয়ার্ড। লোন ওয়ার্ড মানে কি? লোন ওয়ার্ড মানে হচ্ছে আমরা কিছু শব্দ বিভিন্ন ভাষা থেকে ধার করে নিয়েছি।
সেটা সংস্কৃত ভাষা হতে পারে, আরবি ভাষা হতে পারে, ফার্সি ভাষা হতে পারে, মেক্সিকান ভাষা হতে পারে, অন্য যে কোনো দেশের ভাষার শব্দ হতে পারে। তো এই যে আমরা বিদেশি শব্দগুলো যেগুলো ধার করে নিয়েছি, লোন হিসাবে নিয়েছি, এই শব্দগুলোকে বলা হয় কৃত ঋণ শব্দ বা লোন ওয়ার্ড। এই লোন ওয়ার্ড গুলোর ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে খবরদার, তোমার নিয়ম কানুন অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমরা যে শব্দটা তোমাদেরকে লোন হিসাবে দিচ্ছি এটা কোনো নিয়ম কানুন শৃঙ্খলে আটকানো যাবে না, এর নিজের মতো উচ্চারিত হবে। সেই জন্য কুষ্মাণ্ড বলা যাবে না, কুষ্মাণ্ড বলতে হবে। তারপরে স্মিত, বাংময়, গুল্ম, বাল্মীকি, কেউ যদি বলে বাল্মীকি, না 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 হবে না, বাল্মীকি বলতে হবে। বাগ্মী, হিরণ্ময়, উন্মাদ, এই যে একবিংশ, কুটমল, গ্রীষ্মকাল, এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আমরা ধার করে নিয়েছি। এগুলো হচ্ছে কৃত ঋণ শব্দ। এটা যা আছে সেইভাবে আমাদের উচ্চারণ করতে হবে। আরবি ফার্সি থেকেও নিয়েছি, আমরা ধার করতে কোথাও ছাড়ি নাই। ইসলাম আমরা জানি দন্তস্ব যদি একা একা থাকে তাহলে তালব্যস্ব হয়, কারণ দন্তস্ব হয় বলেছিলাম তথা নরা রিলা যুক্ত থাকলে, এখানে যুক্ত নেই, তাও দন্তস্ব হয়েছে। কারণ কি? ইসলাম শব্দটা আরবি থেকে নেওয়া হয়েছে। আরবি থেকে এটা নেওয়ার সময় আমরা কথা দিয়েছি যে যা আছে আমরা ঠিক তেমনই এটার উচ্চারণ করব, কোনো পরিবর্তন করব না। তোমাদের শব্দ তোমাদের নিয়মে আমরা ব্যবহার করব, আমাদের নিয়মের ভিতরে এখানে আটকাবো না। মুসলমান দন্তস্ব হওয়ার কথা ছিল না, নিয়ম ছিল তালবসা হবে, কিন্তু না, তা হয়নি। মাসনাদ দন্তস্ব হয়েছে, তালবসা হবে না। কেন হবে না? কারণ ধার করা শব্দ, পরের সম্পদের উপরে এত নিয়ম খাটানো যাবে না। কসম, সুফি, সুরত, কিসমত, সুন্নাত, ফয়সালা, ফার্সি, এগুলো সব হচ্ছে আরবি ফার্সি শব্দ, সেই জন্য এর কোনো পরিবর্তন হবে না। ইংরেজি থেকে নিয়ে নাই, এত বছর 190 বছর শাসন করেছে, নিয়েছি। সেক্রেটারি, স্কুল, সার্টিফিকেট, এই সকল শব্দের বানান উচ্চারণ লেখার সময় আমাদেরকে কোনো সময় তালবসা দিয়ে লিখলে হবে না, দন্তস্ব ব্যবহার করতে হবে। কারণ এগুলো কৃত ঋণ শব্দ, অন্য ভাষার শব্দ। অন্য ভাষার শব্দ যখন নিব তখন এই শব্দগুলো হচ্ছে কৃত ঋণ, এইগুলোর কোনো উচ্চারণ পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে সেটাই উচ্চারণ করতে হবে। ওরা যেভাবে করে সেভাবে উচ্চারণ করতে হবে। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা একবার দুইবার না, কমপক্ষে 5 বার তোমরা অনুশীলন করবে, 5 বার অনুশীলন করে এটা আত্মস্থ করবে। যে সকল শব্দের দুইটি উচ্চারণ সঠিক, অর্থাৎ অনেক সময় স্টুডেন্টরা খুবই মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, স্যার এটা সঠিক না ওটা সঠিক। এই জন্য আমি বাংলা উচ্চারণ অভিধান দেখে দেখে খুঁজে খুঁজে কিছু শব্দ বের করেছি যেটা দুটোই সঠিক। যেমন অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ লিখলে হবে, অকৃতজ্ঞ লিখলেও হবে, সেই জন্য ত একটা দেওয়া হয়েছে, একটা তওকার দেওয়া হয়েছে। এই যে অনস্বীকার্য, আবার অনস্বীকার্য, তালবসা দ্বিত্ব হলেও হবে, আবার দ্বিত্ব না দিলেও হবে। আননিক, এই যে আনহিক বা আননিক, দুইটাই সঠিক হবে। ইতপূর্বে বা ইতপূর্বে, পয়ের দ্বিতীয় উচ্চারণ হয়েছে প্রথমটায়, পরেরটা হয়নি, দুইটাই সঠিক। উদ্যোগ বা উদ্যোগ, দুইটাই সঠিক। কৃতজ্ঞ বা কৃতজ্ঞ, দুইটাই সঠিক। এছাড়া কি আছে? চিহ্নিত, চিহ্ন, দুরন্ত, দুরবস্থা, নিমন্ত্রণ, পুনশ্চ এবং পূর্বাহ্ন, এইগুলো শব্দের দুইটা করে উচ্চারণ সঠিক, সেই জন্য তোমরা দুইটা করেই অনুশীলন করবে, একবার দুইবার না। বলেছি কয়বার? 5 বার, গুনে গুনে 5 বার, 5 বার অনুশীলন করবে, তাহলে তোমরা এটা পারবে। এছাড়া ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ্ড, এই যে বন্যী, তারা ব্রাহ্ম, বিশৃঙ্খল, বিচক্ষণ, এই সকল শব্দের দুইটা করে উচ্চারণ রয়েছে। বিশ্লেষণ, বৃহস্পতি, মনোমালিন্য, মন্তব্য, মৎস্যন্যায়, মৃত সঞ্জীবনী, মেঘদূত, এর দুইটা করে রয়েছে। মধ্যাহ্ন, মনোকষ্ট, শ্লেষা, সৃজনশীল, সায়াহ্ন, হৃৎপিণ্ড, এগুলো শব্দের কয়টা করে রয়েছে? দুইটা করে। তোমরা ভিডিও দেখার সময় যে স্যার এত দ্রুত চলে গেল, তোমরা একটু স্টপ করে দিবে, স্টপ করে দিয়ে আগে খাতায় নোট করে নিবে। হ্যাঁ, লিখবে না, হাতের লেখাতে জমান বেঁধে গেছে, হাতের লেখা কলম চলতেই চায় না, এমন অলস হয়ে গেছে, একটু লেখালেখি করো। এই শব্দগুলো তোমরা খাতায় নোট করে নিবে, সুন্দর করে নোট করে নিবে, পরীক্ষার আগে না, শুধু বারবার মাঝে মাঝে সময় পাইলে এই শব্দগুলো তোমরা একটু যদি অনুশীলন করো তাহলে দেখবে যে খুবই সুন্দর হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এর সাথে শেষ করছি আজকে বাংলা উচ্চারণের ক্লাস। আমরা দুইটা লেকচারের ভিতরে এটা শেষ করে দিলাম। আগামী ক্লাসে বাংলা বানান নিয়ম পড়ানো হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ।